আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা কাঁঠালের এঁচোড় কালিয়া বা ভুনা করে দেখাবো। কাঁচা কাঁঠালের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু অনেক ভালো লাগে। এমন অনেকেই আছেন যারা ভেজিটেরিয়ান অথচ একটু মাংসের ফ্লেভার পছন্দ করেন, তারা এই রেসিপিটা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। এর স্বাদটা অনেকটাই মাংসের মতো। তো এবারে আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। এটা বাজারের কেনা কাঁঠাল, আর এই কাঁঠালটা প্রায় 1 কেজির থেকেও কম, অর্থাৎ হাফ কেজির থেকেও একটু বেশি পরিমাণে আছে। আর এগুলোকে এরকম একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। তো এই কাঁচা কাঁঠাল অনেকেই বুঝতে পারেন না কোন অংশটা নেবেন আর কোন অংশটা ফেলে দেবেন। তো এই যে আঁশ টাইপের, সেটা অনেকটাই ফেলে দিয়েছি, অর্থাৎ সুতার মতো, এবং বাকি অংশটা নিয়েছি। যেহেতু এটা কচি কাঁঠাল, তাই খুব বেশি ফেলে দেওয়া লাগেনি। তো এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1/4 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এই রান্নাটায় আমি 4টি ছোট এলাচ, একটি বড় বা কালো এলাচ এবং 3টা 1 ইঞ্চি মাপের দারুচিনি এবং 3টা তেজপাতা আর 4-5টির মতো লবঙ্গ দিয়ে আমি এগুলোকে সামান্য একটু ভেজে নিয়েছি, জাস্ট একটু স্মেল ছড়ানো পর্যন্ত। এরপরে আমি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের গায়ে সোনালি আভা দেখা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। আমার পেঁয়াজটি লাইট ব্রাউন হয়ে আসছে। এই পর্যায়ে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই আদা রসুনটাকে আমি তেলের মধ্যেই প্রায় 1 মিনিট মতো ভেজে নেব, এর র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের র স্মেলটা চলে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ জিরা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ আমি আলাদাভাবে বেটে নিয়েছিলাম। আর সেই বাটা মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা গুঁড়া মশলা ব্যবহার করবেন, 1 চা চামচ জিরা গুঁড়ি এবং পেঁয়াজ বাটা দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি তেলের মধ্যে পানি ছাড়াই এই মশলাগুলোকে আরও মিনিট খানিক কষিয়ে নেব। আপনারা যারা গুঁড়া মশলা ব্যবহার করবেন অবশ্যই একটু পানি দিয়ে নেবেন, আদারওয়াইজ কিন্তু পুড়ে যাবে। এরপরে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আমার প্রিফারেন্স অনুযায়ী ঝালের গুঁড়িটা ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতেই পারবেন যে এই ঝালটা আসলে কোনো ঝালই না, কারণ কাঁচা কাঁঠাল রান্নাতে ঝালের পরিমাণটা একটু বেশিই প্রয়োজন হয়। এরপরে আমি মশলা যে বেটে রেখেছিলাম তার থেকে একটু পানি দিয়ে নিচ্ছি এবং এই মশলাগুলোকে আমি কষিয়ে নিব। মশলা থেকে তেল উপরে উঠে আসলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এই টমেটো পেস্টটা গ্রেভিটাকে জাস্ট একটু ঘন করবে এবং একটা সুন্দর কালার নিয়ে আসবে, কিন্তু তরকারিতে কোনো টক ভাব নিয়ে আসবে না। আপনারা চাইলে এই টমেটোটা স্কিপও করতে পারেন, আবার চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে এবং আরও একটু পানি দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। ঠিক এরকমভাবে আমি 4 থেকে 5 বার এই অল্প অল্প করে পানি দিয়ে মশলাকে সুন্দরভাবে কষিয়ে নিই। মশলাটা যখন আলটিমেটলি কষানো হয়ে যাবে তখন আমি এই কাঁঠালগুলোকে দিয়ে দেব। তো এই যে কাঁচা কাঁঠাল দেখিয়েছিলাম, এগুলোকে আমি ফুটন্ত পানির মধ্যে সামান্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে জাস্ট 3 মিনিট মতো ফুটিয়ে পরে স্ট্রেনারে করে আমি এই পানিটাকে ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি ফ্রেশ কাঁঠাল দিয়ে তরকারিটা রান্না করছি, তাই ভাপ দেওয়ার পরে কাঁঠালগুলোকে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এখানে আমি 4-5টি কাঁচামরিচ ব্যবহার করছি, ফ্লেভার এবং ঝালটাকেও বাড়িয়ে দেবে। তো এইভাবে করে কাঁঠালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো কষিয়ে নিব। সচরাচর তরকারি রান্না করতে যতটা সময় লাগে এই রেসিপিটা রান্না করতে আসলে তার থেকে অনেকটা বেশি সময় লাগে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব এবং এখানে আমি প্রায় 2টো বড় সাইজের আলু এরকম একটু বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই আলুগুলোকে একটু ভেজেও নিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট অনেকটাই বাড়বে। আমি আর ভেজে নিলাম না, আমি এভাবে করেই দিলাম। আর এই আলুগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকাটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এই তরকারিটাকে কষিয়ে নিই। বাই দিস টাইম আমার এই তরকারি কাঁঠাল এবং আলুগুলো 30 to 40% মতো কুক হয়ে যাবে। বাকিটা আমি পানি দিয়ে পরে সিদ্ধ করে নিই। এই যে দেখুন তেল উপরে উঠে এসছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব প্রায় 1 কাপ। আপনারা যতখানি গ্রেভি রাখতে পছন্দ করেন ততখানি পরিমাণ দেবেন। তো এই তরকারিটাতে বলক আসার পরে আমি আবারও ঢেকে দেব এবং প্রায় 15 থেকে 17 মিনিট মতো আমি এই তরকারিটাকে জাল করে নিব। তো যখনই দেখবেন যে তরকারির মধ্যেকার আলুটা সিদ্ধ হয়ে গেছে, মানে তরকারিটা হয়ে গেছে,
তো আমার তরকারিটাও ডান। তরকারিটাতে কিন্তু খুব বেশি গ্রেভি রাখতে হয় না, মানে গা মাখা মাখা একটু ঝোল রাখতে হয়। যেহেতু আমি আলু দিয়েছি তাই গা মাখা মাখা একটু ঝোল রাখছি। আপনারা চাইলে কিন্তু ঝোলটাকে পুরোপুরি শুকিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো এই পর্যায়ে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এটা ঝালটাকেও বাড়াবে আর একটা সুন্দর ফ্লেভারও অ্যাড করবে। আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। তো এরপরে আমি দিয়ে দেবো প্রায় 1.5 চা চামচ মতো গরম মশলার গুঁড়ি। এই গরম মশলার গুঁড়িটি দেওয়ার পরে তরকারির অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে। তো এই গরম মশলার গুঁড়িটি দেওয়ার পরে খুব দ্রুত আমি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি ঢাকাটা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা বাইরে বেরিয়ে আসতে না পারে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা কিন্তু মিডিয়াম হাইতে ছিল। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এই রান্নাটার স্পেশালিটি হচ্ছে আপনি যত এই তরকারিটাকে জ্বালাবেন ততই এর স্বাদ এবং ফ্লেভার দুটোই বাড়বে। এটা দেখেই আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর আপনি যদি কাউকে বলে না দেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাংস নাকি সাধারণ একটা সবজি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।